বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো এবং কম বেশি সবাই নিজ নিজ পড়াশোনায় ব্যস্ত আছো। তো নীলফামারী গভর্নমেন্ট কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সম্পূর্ণ সময় আমরা ক্লাসটা এনজয় করব। আজকের টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। তোমরা অনেকেই লিখে পাঠিয়েছো আমাকে যে স্যার এই টপিকের উপর আলোচনা করেন। তো আমরা পড়তেছিলাম কাজ, শক্তি এবং ক্ষমতা অধ্যায়। এই অধ্যায়ের আমরা পড়তেছি শক্তির সমানুচিত্র। আমরা অনেকগুলো ক্ষেত্রে প্রমাণ শিখছি, যেমন মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে, খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, হেলানো তলের ক্ষেত্রে। আজকে শিখবো আমরা প্রাসের ক্ষেত্রে। যাই হোক, আমরা সবাই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাই, নিয়মিত পড়াশোনা করি এবং চর্চা করি, কারণ ফিজিক্স চর্চা করার মতো বিষয়। এটা প্রতিদিন একটা প্র্যাকটিস করলে আমরা আমাদের ভয় কেটে যাবে, আমরা নিশ্চয়ই সবাই ভালো করব এবং আমরা হাসবো, পরিবার হাসবে, সম্পূর্ণ দেশ হাসবে। আমরা প্রমাণ করব যে যত প্রতিকূল থাক না কেন আমরা আমাদের পড়াশোনায় যেমন ছিলাম তেমনই আছি, বরং আগের তুলনায় এখন কি অনেক বেশি গতিশীল প্রমাণ করতে হবে। বর্তমান সরকার অনেক বড় একটা উদ্যোগ নিয়েছে, আমরা স্বাগত জানাই বিষয়টাকে। আমরা শিক্ষকরাও সবাই নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেছি। তো তোমরাও নিজ নিজ পড়াশোনা করে মনোযোগী হবা, এগিয়ে যাবা প্রত্যাশা করি। তো আমি হেডিংয়ে লিখেছি, তোমরা দেখেছো যে প্রাস এবং শক্তির সংরক্ষণ সূত্র, প্রজেক্টাইল অ্যান্ড ল অফ কনজারভেশন এনার্জি। শক্তির সংরক্ষণ সূত্র আমরা এটার বিবৃতি জানি সবাই, যে আমরা পড়েছি শক্তির সৃষ্টি আর বিনাশ নেই। শক্তিকে বলে এক রূপ থেকে অপর এক রূপে বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। বিশ্বজগতে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। তো যে টপিকটা নিয়েছি আমি, খুবই ইম্পর্টেন্ট। আমরা আগে পড়েছি গতিবিদ্যা অধ্যায়, এখানেও আছে বিষয়টা, যে একটা বস্তুকে আমরা খারাপ করে নিক্ষেপ করতে পারি অথবা এইভাবে নিক্ষেপ করতে পারি। আমরা পড়েছি যে একটা বস্তুকে খারাপ করে নিক্ষেপ করলে এই গতিটা হচ্ছে একমাত্রিক গতি। গতিবিদ্যা অধ্যায় পড়েছি যে আণবিকের সাথে তির্যকভাবে, কি বললাম, ভূমির সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষিপ্ত বস্তুকে আমরা বলি, আমরা প্রাস বলি। ক্রিকেট বল খেলি আমরা অনেকেই, ফুটবল খেলি বা যে কোনো কিছু নিক্ষেপ করি, চাকতি নিক্ষেপ করি। তাহলে ফুটবল নিক্ষেপ করা, চাকতি নিক্ষেপ করবা, বল নিক্ষেপ করা, অথবা যে কোনো বস্তুকে যদি ভূমির সাথে একটা কোণে আমরা নিক্ষেপ করি, এটাকে বলছি আমরা কি প্রাস বা প্রক্ষেপক, ইংলিশে বলা হয় এটাকে প্রজেক্টাইল। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেক জায়গায় আছে। এখানে আছে, আমরা যখন পর্যাবৃত্তি গতি করছি ওইখানে প্রয়োগ করতে হয়। আবার তোমরা গণিতেও দেখবা এটার উপরে একটা অনেক বড় একটা অধ্যায় আছে প্রাসের উপরে। তো আমরা শুরুতেই ভালো করে বুঝে নিই, যত সময় লাগুক আস্তে আস্তে বুঝি বিষয়গুলো, তাহলে ভালো লাগবে, তোমরা পারবা। যে ধরনের প্রশ্ন ছাড়া করো না কেন, আমরা একটা বস্তুকে, এই যে বস্তুটাকে আমরা অনেকভাবে নিক্ষেপ করতে পারি, ভূমি থেকে ভূমিতে, অথবা এক নির্দিষ্ট হাইট থেকে ভূমির সমান্তরালে, অথবা নির্দিষ্ট হাইট থেকে ভূমি থেকে নিচের দিকে। আণবিকের সাথে একটা বললাম ভূমি থেকে ভূমিতে নিক্ষেপ করতে পারি, আবার একটা নির্দিষ্ট হাইট থেকে ভূমির সমান্তরালে, যেমন ছাদ থেকে গড়িয়ে পড়া একটা বস্তু, টেবিল থেকে গড়িয়ে পড়া, অথবা প্লেন থেকে একটা বস্তু পড়তেছে বা উড়োজাহাজ থেকে একটা বস্তু পড়তেছে, চলন্ত অবস্থায় একটা বস্তু পড়তেছে, তারপরে একটা বস্তুকে এইভাবে ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে ছিঁড়ে গেলে কি এটা কেন্দ্রাভিমুখী বলে, কারণ ছিটকে চলে যাবে, সেটাও প্রাস। দুই ক্ষেত্রে বললাম। আরেকটা হচ্ছে যে আণবিকের সাথে নিচে দিয়ে নিক্ষেপ করা, অথবা আণবিকের সাথে উপরে নিক্ষেপ করা। আমরা সবাই ভলিবল খেলছি কম বেশি, তাহলে ভলিবলে কী করি আমরা, সোজা মারতে পারি, অথবা এইভাবে চাপ মারতে পারি, অথবা কি উপরের দিকে মারতে পারি, উপরের দিকে দেই, এই আর কি। যাই হোক, আমরা বিভিন্ন ক্ষেত্রে এই প্রাসের ব্যবহার দেখেছি গতিবিদ্যা অধ্যায়ে। এখানে আমরা শক্তির সংরক্ষণ সূত্র করবো। আমরা আগে বলছিলাম যে আণবিকের সাথে শূন্য নিক্ষিপ্ত বস্তুগুলোকে বলছিলাম প্রাস। তাহলে এখানে একটা বস্তু নিক্ষেপ করেছি আমরা, তো দেখো খুব সহজ না। আমরা এই কাজগুলো নিয়মিত করি।
যে এই যে এখানে একটা বস্তু নিক্ষেপ করছি, এখানে গিয়ে পড়ছে, এটা এখান থেকে ধরো নিক্ষেপ বিন্দু, ওটাকে বললাম কি আমরা এখানে নিক্ষেপ বিন্দু, এখান থেকে নিক্ষেপ করেছি। আর ধরো আমরা এখানে পড়েছি বস্তুটা পি পয়েন্টে, এই তো। তাহলে এটা বিনটটা হচ্ছে কি আমাদের এখানে নিক্ষেপণ বেগ। নিক্ষেপণ কি বলছি এটাকে আমরা নিক্ষেপণ বেগ বলেছি। বিনটটা হচ্ছে নিক্ষেপণ বেগ। আমরা ও পয়েন্ট নিব, এখানে ধরো এম বিন্দু নিব, অন্যখানে একটা বিন্দু এম নিলাম। যাই হোক, যে কোনো পয়েন্টে ও পয়েন্টে এম পয়েন্টে বা যে কোনো পয়েন্টে আমরা দেখব মোট এনার্জি সবসময় একই থাকে, সব জায়গায় দেখবো আমরা। এখানে পি নিলাম, এখানে ম্যাক্সিমাম এই পয়েন্টটা কি নিলাম, ও বিন্দুতে পি বিন্দুতে কি বিন্দু আমরা হিসাব করবো যে সব জায়গায় মোট শক্তি যেন একই থাকে। তো শিক্ষার্থীরা আমি একটু মানে ডিটেলসে যাই, যে তোমরা হয়তো বা গতিবিদ্যা অধ্যায় পড়েছ, অনেক টার্ম মনে নেই। তো এখান থেকে আসি আস্তে আস্তে। নিক্ষেপ করছি, তাহলে আনুভূমিকের সাথে তির্যকভাবে আর শূন্যে নিক্ষিপ্ত বস্তুকে বলছি আমরা প্রক্ষেপক বা প্রাস, বা ইংলিশে বলি এটাকে প্রজেক্টাইল। যাই হোক, যে বেগে নিক্ষেপ করেছি নিক্ষেপণ বেগ, আমরা আনুভূমিকের সাথে যে বেগে নিক্ষেপ করি বা যে আদি বেগ নিয়ে নিক্ষেপ করি এটাকে হলো কি নিক্ষেপণ বেগ। আর এটা হচ্ছে কি নিক্ষেপণ কোণ, কি বলছি এটাকে নিক্ষেপণ কোণ বলছি, যে কোণে নিক্ষেপ করা হয় নিক্ষেপণ কোণ। যে কোণে আনুভূমিকের সাথে যে কোণে নিক্ষেপ করি এটা হচ্ছে থিটা নট দিয়েছি সুবিধার জন্য, সময়ের সুদে যেহেতু থিটা নট দিয়েছি। তাহলে নিক্ষেপণ বেগ নিক্ষেপণ কোণ। আর এই যে এই বস্তুটা এখানে গিয়ে পড়ছে, তাহলে এই যে যে আনুভূমিক অতিক্রম করছে অর্থাৎ ও থেকে এম পর্যন্ত দূরত্বকে বলছি আমরা কি পাল্লা, বা এটা হচ্ছে কি অনুভূমিক পাল্লা। তাহলে এখান থেকে ও থেকে এম পর্যন্ত দূরত্বকে বলছি আমরা কি অনুভূমিক পাল্লা, বা এটাকে বলি আমরা ইংলিশে হরিজন্টাল রেঞ্জ। রেঞ্জ থেকে আর আসছে, আরটাকে বলছে অনুভূমিক পাল্লা। এইটা হচ্ছে কি এখানে ম্যাক্সিমাম হাইট, এই পয়েন্ট এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, কিউ পয়েন্ট দেখিয়েছি আমি, এটাকে বলছি আমরা ম্যাক্সিমাম হাইট। তারপরে আমরা বলেছি যে এই ভি নট বেগে নিক্ষেপ করেছি, এর উপাংশ দুইটা লম্ব বরাবর, এদিকে ভি নট কস নট, আর এই পাশের অংশ হলো কি ভি নট সাইন থিটা নট। তাহলে ভূমির দিকে উপাংশ বললাম কি ভি নট কস নট, আর লম্বের দিকে ভি নট সাইন থিটা নট। আবার বলি ভি নটটা নিক্ষেপণ বেগ, থিটা নট নিক্ষেপণ কোণ, ভি নট সাইন থিটা নট উলম্ব উপাংশ, আর ভি নট কস নট আনুভূমিক অংশ। তাহলে প্রাসিক গতিকে বলবো আমরা দ্বিমাত্রিক গতি। কি বলছি এটা টু ডাইমেনশনাল মোশন। একই সাথে ভিএক্স আছে, আবার ভিওয়াই আছে, আবার যে কোনো পয়েন্টে পি পয়েন্টে স্থানাঙ্ক সি এক্স ওয়াই, অর্থাৎ একই সাথে এটি কি আনুভূমিক দূরত্ব এবং উলম্ব দূরত্ব দুটোই অতিক্রম করে। বলছি এই গতিটা হচ্ছে দ্বিমাত্রিক গতি বা টু ডাইমেনশনাল মোশন। এটাকে বলছে ম্যাক্সিমাম হাইট। আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম হাইটে ভিওয়াই শূন্য, এই বেগের উলম্ব উপাংশ শূন্য। আমরা ভি এর সমীকরণ জানি এখানে দ্বিমাত্রিক ক্ষেত্রে ভি এক্স আই হ্যাট প্লাস কি ভি ওয়াই জেড। তাহলে এই ম্যাক্সিমাম হাইটে ভি ওয়াই মান 0 কিন্তু ভি এক্স থাকবে, কারণ আমরা আগে পড়েছি যে এই বরাবর ত্বরণ থাকে না, অর্থাৎ ত্বরণের উপাংশ এক্স, এই দিকে উপাংশ হচ্ছে 0। আমরা এর সময় লিখতে পারি এখানে এ এক্স আই হ্যাট প্লাস কি এ ওয়াই জে হ্যাট, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ বলছি। তাহলে আই হ্যাটটা হচ্ছে এ এক্স অক্ষ বরাবর কি একক ভেক্টর একটা, এর মান 1, আর জে হ্যাটটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভেক্টর, এর মান কি জে হ্যাট বলছি। তাহলে এ ভেক্টরিক্যাল লিখবো আমরা এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট। এখানে যদি ভি বের করি আমরা পাই যাই এখান থেকে ভি ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার প্লাস কি ভি ওয়াই স্কোয়ার, এটা আমরা জানি। যাই হোক, এখান থেকে খুব সহজে বের হবো না, আমরা আগে পুরোপুরি আয়ত্ত করবো, তারপর এখান থেকে যাবো ম্যাক্সিমাম হাইটে। তো আমরা বেগ বলবো একমাত্রিক, ভি ওয়াই নাই, ভি ওয়াই 0, বেগ এখানে আছে। অনেক সময় বলে যে ম্যাক্সিমাম হাইটে বেগ কত বলবো, এখানে বেগ আছে, বেগের আণবিক অংশ আছে, অর্থাৎ ভি নট কস নট, ভি এক্স ইকুয়াল কি লিখবো ভি নট কস নট, কিন্তু উলম্ব অংশ এখানে 0। আর অনুভূমিক বরাবর ত্বরণ 0, কারণ অভিকর্ষ ত্বরণ কাজ করে কার উপর নিচে, আমরা বলছি অভিকর্ষ ত্বরণ কাজ করে পৃথিবীর কেন্দ্র বরাবর। তাহলে এই বরাবর যদি এই পাশে জি থাকে, জির উপাংশ এই বরাবর কত হবে জি কস 90, অর্থাৎ এক্স ইকুয়াল টু কি বলবো এখানে 0, অর্থাৎ এখানে ত্বরণের মান হলো 0, এক্স 0। আর উপরের দিকে নিক্ষেপ করছি উলম্ব উপাংশ এ ওয়াই ইকুয়াল লিখবো ভেক্টর হয়ে লিখি
মাইনাস জি জে হ্যাট, শুধু মান লিখছি মাইনাস জি। তাহলে অনুভূমিক দিকে বেগ হলো ভি নট কস থিটা নট, উলম্ব দিকে বেগ করছি আমরা ভি নট সাইন থিটা নট। তাহলে খেয়াল করি এইচটা হচ্ছে কি ম্যাক্সিমাম হাইট, আরটা হচ্ছে কি অনুভূমিক পাল্লা, ভি নট নিক্ষেপণ বেগ, এ ওয়াই হচ্ছে উলম্ব প্রবাহ ত্বরণ, এক্স অনুভূমিক দিকে ত্বরণ শূন্য, আর বেগ যে কোনো পয়েন্টে বেগ রাশির যে বস্তুর গতিপথে যে কোনো বিন্দুতে বেগ ভি ইকুয়াল টু ভি এক্স আই হেড প্লাস ভি ওয়াই যে বলছি, এর মান হচ্ছে এটা। তাহলে ভি এর উপাংশ একটা ভি এক্স আছে, একটা ভি ওয়াই আছে, আমরা প্রতিটা অংশ বের করব, তারপরে দেখব যে ও বিন্দুতে, পি বিন্দুতে এবং কি বিন্দুতে সব বিন্দুতে কি মোট শক্তির পরিমাণ একই থাকে। তো আমরা আগে এই রাশিগুলো বের করবো, সবগুলোই ভেঙে ভেঙে বের করবো। যে কোনো এক সময় ধরো এই জায়গায় পৌঁছলো, বস্তুটা কোনো এক সময় এখানে পৌঁছলো, ধরো পি ড্যাশ পয়েন্টে পৌঁছলো, স্থানাঙ্ক যদি আমরা এক্স ওয়াই দিই, তাহলে আমরা বলবো এই ডিস্টেন্সটা যে কোনো সময় আর কি, যে কোনো সময় পরে টি সময়, স্মল টি সময় পড়ে, আমরা জানি এর বিচরণকাল ক্যাপিটাল টি, মানে যে সময়টা শূন্য বিচরণ করে। আমি নিক্ষেপ করলাম, এই যে এইখানে নিক্ষেপ করছি, আবার এখানে এসে পড়ছে, উলম্ব সরণ শূন্য। তাহলে এই যে এখান থেকে আসতে সময় লাগছে, এটা বলছি আমরা কি বিচরণকাল বা টাইম টেবিল এখানে আমরা। আর এই এখান থেকে ম্যাক্সিমাম হাইটে উঠতে সময় লাগে, এটাই বলছি আমরা কি টিএম। টিএমটা হচ্ছে কি ম্যাক্সিমাম, কি বলছি এটাকে আমরা হাইটে ওঠার সময়, আর টিটা হচ্ছে কি আমাদের এখানে বিচরণকাল, এই সর্বাধিক উচ্চতা, আর কি বলছি আমরা অনুভূমিক পাল্লা, আর হচ্ছে ভিএক্স থাকবে, ভিওয়াই মানে এখানে 0। এই হলো মোটামুটি ফান্ডামেন্টাল বিষয়গুলো। এখন আমরা আরো ভিতরে যাই, যেন আমরা সব বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই দেখাতে পারি। তাহলে কেউ যদি বলে যে কোশ্চেন করে যে প্রাসের গতি কয়মাত্রিক, বলবা দ্বিমাত্রিক, একই সাথে আনুভূমিক দূরত্ব আছে, উলম্ব দূরত্ব আছে, প্রাসের গতি দ্বিমাত্রিক। প্রাসের ত্বরণ কয়মাত্রিক? একমাত্রিক, শুধুমাত্র উলম্ব দিকে ত্বরণ আছে, কিন্তু আনুভূমিক দিকে কোনো ত্বরণ নেই। প্রাসের ম্যাক্সিমাম হাইটে বেগ আছে কিনা, বলে যে একটা বস্তুকে খারাপ করে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতায় বেগ কত। আমরা বলি যে একটা বস্তুকে খারাপ করে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতায় কি বেগ শূন্য বলি আমরা একমাত্রিক গতি ক্ষেত্রে, কিন্তু এই প্রাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম উচ্চতায় বা সর্বাধিক উচ্চতায় তোমার বেগ থাকবে, বেগের অনুভূমিক অংশ থাকবে, কিন্তু উলম্ব অংশ শূন্য। কারণ উলম্ব অংশ থাকলে এটা আরো উপরে উঠতো, আর আনুভূমিক অংশ আছে বলেই ওটা সামনে গিয়ে পড়ে, নাহলে তো সোজা নিচে পড়তো, তাই না, সোজা নিচে পড়তো। তাহলে একই সাথে কি অনুভূমিক অংশ থাকবে এবং উলম্ব অংশ থাকবে। তাহলে আমরা এই ফিগারটা বারবার রাখবো ওই জায়গায় পৌঁছার জন্য। এটা এক্স, এটা ওয়াই। আমি তোমাদের রিকোয়েস্টে এই বিষয়টাকে আমি আবার আলোচনা করতেছি, একটু ধৈর্য নিয়ে আমাদের বুঝতে হবে। ভি নট, এইটাকে বলছি আমরা থিটা নট, এটাকে বলছি আমরা আর। ম্যাক্সিমাম হাইট এদিকে থেকে ভি এক্স, ভি ওয়াই মান 0, এদিকে উপাংশ হলো ভি নট কস থিটা নট, আর উলম্ব দিয়ে কি ভি নট কি বলছে সাইন থিটা নট। আচ্ছা, তাহলে এই ও পয়েন্টে আমরা এনার্জি বের করতে পারি। বিভব শক্তি আছে এখানে 0, তাই না, যেহেতু হাইট 0, আর গতিশক্তি লিখবো আমরা হাফ এম ভি নট স্কয়ার, যদি বস্তুটার বেগ ভি নট হয়। এই জায়গায় আমরা একইভাবে বিভব শক্তি বের করব। তো এখানে বিভব শক্তি বের করতে গেলে আমাদের বের করতে হয় ক্যাপিটাল এইচ বা সর্বাধিক উচ্চতা। আমরা অবশ্যই ও বিন্দুতে সর্বাধিক উচ্চতা বের করে দেখব। তাহলে এইচ বের করার সূত্রটা মনে আছে তোমাদের? এইচ এর মান আমরা জানি, এইচ ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন থিটা স্কয়ার বাই 2g, ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই কি 2g বলছি আমরা এইচ এর মান। তো কীভাবে আসলো এটা খেয়াল করি। আমি তোমাদেরকে বারবার বলেছি, তোমরা যে কোনো সময় যে কোনো সমীকরণ যেটাই ব্যবহার করো না কেন, পাশাপাশি মনে রাখবা এটা অরিজিন কি, সমীকরণটা কোত্থেকে আসছে। জাস্ট সমীকরণ প্রয়োগ করা এটা আমাদের বিষয় না, বিষয় হলো যে এটা কোত্থেকে আসছে, কীভাবে আসছে। সবসময় আমরা ভেঙে ভেঙে বিষয়গুলো দেখবো, তাহলে আমাদের কাছে অনেক সহজ মনে হবে এবং বারবার সত্য ভুলে গেলেও তোমরা বের করে নিতে আসতে পারবা। তাহলে আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as, সূত্রানুসারে এটা আমরা পড়েছি গতিবিদ্যায়, ভি ওয়াই দিলাম
ভি নট ওয়াই দিলাম, এ ওয়াই দিলাম, যা পড়েছি। তাহলে ম্যাক্সিমাম এই সর্বাধিক উচ্চতায় কি ভি ওয়াই ইকুয়াল 0, তাহলে এই মানটা শূন্য বসাবো আমরা। ইকুয়াল লিখবো কি ভি নট ওয়াই মান হলো কি ভি নট সাইন থিটা নট স্কয়ার লিখবো, মাইনাস লিখবো 2g এইচ লিখবো এখানে, তাই না? আমি তোমাদেরকে বলেছি যে যেহেতু এই পাশে ত্বরণ শূন্য, এক্স ইকুয়াল টু কি 0 কখনো বলবো না আমরা আনুভূমিক বরাবরের ত্বরণ শূন্য, কারণ এই দিক বরাবর জি কাজ করে না। অবলম্বর দিকে বলছি এ ওয়াই ইকুয়াল টু কি মাইনাস জি, উলম্ব দিকে সরানো হচ্ছে এ ওয়াই মান কি লিখবো এখানে মাইনাস জি। তো তাহলে বেগের উপাংশ যেটা বললাম এখানে এই বরাবর আদি বেগ ভি নট পার্সেন্ট নট বা শেষ বেগ এটাই। অবলম্ব দিকে আদি বেগ হলো ভি নট সাইন থিটা নট, কিন্তু শেষ বেগের পরিবর্তন হবে। আমরা জানি এখানে ভি ওয়াই এর চেঞ্জ হয় সম্পূর্ণ অংশে, কি বলো এই সম্পূর্ণ অংশের গতিপথের সকল পয়েন্টে ভি ওয়াই এর চেঞ্জ হয়, কিন্তু ভি এক্স এর চেঞ্জ নাই, এর মানটা সব সময় একই থাকে। আমি এই কারণে বলি বাচ্চাদেরকে যে এই বরাবর তোমার এটা এই আদিবেগের আনুভূমিক এবং সবসময় আনুভূমিক এবং সবসময় কি একই থাকে। তাহলে আমরা এখানে পাচ্ছি হিসেব করলে 2gh ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই থিটা নট। তাহলে h ইকুয়াল টু হলো ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই কত এখানে 2g। এইটাই হলো ম্যাক্সিমাম হাইট h। আর এখানে একটা বিন্দু নিয়েছিলাম আমরা পি, স্থানাঙ্ক এক্স ওয়াই। আমরা এক্স ওয়াই বের করতে শিখবো, তাহলে এখানেও প্রমাণ করতে পারবো আমরা যে এই জায়গায় এনার্জি, এই জায়গায় এনার্জি, সব জায়গায় এনার্জি কি একই থাকে। তাহলে আমরা সবাই বুঝতে পারছি এটা। দেখো সুন্দর করে, যদি বাই চান্স পরীক্ষা হলে কোনো কারণে ভুলে যাও সহজে বের করবো। এটা আমরা জানি আগে থেকেই ক্লাস 9 থেকে ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2s জানি। তাহলে এই জায়গায় সবচেয়ে বেগ শূন্য শূন্য বসিয়েছি আমরা, ভি নট ওয়াই মানে ভি নট স্কয়ার মাইনাস 2g, এখান থেকে পেলাম h ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন স্কয়ার বাই 2g। আর ম্যাক্সিমাম হাইট বাদ যদি আমরা পি বিন্দুতে বের করি, একটু খেয়াল করো, পি বিন্দুতে বের করবো যেগুলো রাশি আমার লাগবে, অবশ্যই এগুলো রাশি আমরা এখানে বের করে নিব। হ্যাঁ, যেগুলো লাগবে, যেমন আমার এইচ লাগবে, এই হাইট লাগবে, ওয়াই বের করতে হবে। যদি আমরা ও বিন্দুতে অথবা পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে মোট এনার্জি একই দেখাতে চাই, বের করতে হয় বিভব শক্তি এবং গতিশক্তি। আর বিভব শক্তি বের করতে গেলে এই হাইটটা জানতে হবে আমাকে, তাই না? আর ভি জানতে হয় পাশাপাশি। আমরা লিখেছিলাম তখন ভি ইকুয়াল টু হইল ভি এক্স আই হ্যাট প্লাস কি বলো ভি ওয়াই জে হ্যাট। আমরা ভি বের করবো রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে আমরা একটা রাশি পাইলাম এইচ ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন থিটা নট বাই 2g। যদি বলা হয় যে ম্যাক্সিমাম হাইটে উঠতে কত সময় লাগছে, এটাকে বলছিলাম ফিজিক্সের ভাষায় আমরা উত্থানকাল, তাই না? উত্থানকাল বা উঠতে সময় লাগে বা সর্বাধিক উঠতে সময় লাগে, যে কেন করবো এটা, তাই না? তোমাদের অনেকে প্রশ্ন জাগে যে এই টপিকটা অনেক কঠিন লাগে, যারা ভালো বুঝো তারা খুব এনজয় করো, কেন করবো আমরা, এর বাস্তব জীবনে প্রয়োগ অনেক বেশি। ধরো আমরা সবাই ফুটবল খেলি, তাই না? তাহলে ফুটবলটা কিভাবে মানে যে যারা পা দিয়ে বল কিক করে, কিভাবে কিক করলে গোল কিভাবে ফাঁকি দিয়ে বলটা দেওয়া যাবে, তাই না? আগে লক্ষ্য করতে হয়, লক্ষণীয় একটা স্থান করতে হয়। তারপরে ক্রিকেট বলের ক্ষেত্রে ক্রিকেট বল কীভাবে নিক্ষেপ করলে পড়বে, বা ছাদ থেকে একটা বস্তু গড়িয়ে পড়ছে, কত দূর থেকে পড়বে বস্তুটা, অথবা বিমান থেকে কোনো বস্তু ফেলা দেওয়া হচ্ছে, বিমান থেকে ধরো অনেক সময় বন্যার সময় দেখছি আমরা উপর থেকে বিমান থেকে তোমার ত্রাণ বিতরণ করা হয়, ত্রাণ বস্তা ফেলে দেয় বিভিন্ন জায়গায়। তাহলে ওইখান থেকে তারা কীভাবে দেয়, মানুষ তো নিচে দেখতে পাচ্ছে, তাহলে কোন পজিশনে দিলে কোন মানুষের আঘাত লাগবে না, একটা নির্দিষ্ট দূর থেকে পড়বে, এই বিষয়গুলো। বোমা নিক্ষেপ করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, এইসব মানে সব জায়গায় আমাদের, অথবা একটা আম পাড়তেছো, আমটা কোথায় গিয়ে পড়বে, কীভাবে কত অ্যাঙ্গেলে মারলে আমটা পড়বে, বা বর্ষা নিক্ষেপ করতেছো বা তীর নিক্ষেপ করতেছো, ধনুকের সাথে তীর নিক্ষেপ করতেছো, সেই ক্ষেত্রে সব ক্ষেত্রে আমাদের প্রয়োগ বেশি। অর্থাৎ এই বাস্তব জীবনে এগুলোর প্রয়োগ অনেক বেশি। এই কারণে আমরা অনেক সময় নিয়ে আস্তে আস্তে বিষয়গুলো আয়ত্তে নিয়ে আসবো এবং নিয়মিত প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ পক্ষে আমাদের রেজাল্ট আসবেই। তাহলে আমরা এইচ পেলাম, তাই না? আবার বলি, এখানে বেগ শূন্য, আদি বেগ মাইনাস 2gh, সো আমরা পেয়েছি এইচ ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন থিটা নট বাই 2g। আচ্ছা, এখন আমরা এখানে আসি, এই বিষয়ে আসি যে এখন দেখবো আমরা যে
এই পয়েন্টে, এখান থেকে এই পয়েন্টে উঠতে কত সময় লাগে, অর্থাৎ আমরা উত্থানকাল বের করবো। আমরা আবার পাচ্ছি Vy ইকুয়াল টু ভি নট প্লাস এ টি সূত্র অনুসারে, এটা ইউজ করবো। দেখো এটা ব্যবহার করো সুন্দর করে। তাহলে Vy এর মান কত, এখানে 0 লিখছি আমরা। 0 ইকুয়াল টু আদিবেগ কত, ভি নট সাইন থিটা নট, মাইনাস কি লিখবো এর জায়গায়, জি এখানে লিখবো টি এম, কারণ আমি বলছি সর্বাধিক উৎসাহ ওঠার সময়টা, ওটাই বলছি আমরা কি টি এম দিয়েছি। তাহলে টি এম ইকুয়াল টু হলো ভি নট সাইন থিটা নট বাই কি জি, তোমরা গণিতেও পড়বা এটা বিষয়টা। তাহলে ম্যাক্সিমাম হাইটে ওঠার যে সময়টা হলো টি এম। যারা বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী, এই শ্রেণীতে বলতেছি তোমরা আরও বেশি বিষয়গুলো প্র্যাকটিস করবা। অনেক সময় যে এই যে এইভাবে বেগ দেওয়া থাকবে, ধরো 10i প্লাস 12 এরকম দেওয়া থাকবে, ধরো ভি ইকুয়াল টু দেওয়া থাকবে, আমাদের পরীক্ষার হবে দেওয়া আছে, কোনো জায়গায় ধরো দেওয়া আছে ভি ইকুয়াল টু 10i প্লাস 12z, এরকম প্রবলেম আমরা আগে ফেস করছি। ধরো 15i ভীষণ বলবে কি 15i প্লাস 20z বি বিন্দুতে ওপি সমান বলবে, ওপি ইকুয়াল টু আর ইকুয়াল টু ধরো দেওয়া আছে 10i প্লাস 12z, এই বিষয়ে আমরা ফেস করবো। পি বিন্দুতে বেগ দেওয়া আছে, যেটা ভিএক্স, এটা ভিওয়াই, আর সরণ দেওয়া আছে ধরো আর ইকুয়াল টু 10i প্লাস 12z, এই বিষয়টা আমাদের ফেস করতে হবে, তখন ভেঙে ভেঙে রাশিগুলো আমরা বের করবো। যাই হোক, আমরা এটা বের করছি, টিএম বের করছি, তাই না? এখন এই জায়গা থেকে এই জায়গায় ফিরে আসলে, যদি এখান থেকে যাত্রা শুরু করে, এটা এখান থেকে নিক্ষেপ করলাম, আবার এখানে ফিরে আসে, চিন্তা করো তো, এখন তার ম্যাক্সিমাম সরণ কত, ম্যাক্সিমাম হাইট কত, এখান থেকে এই জায়গায় ফিরে আসছে, তার সরণ কত বলো, উলম্ব সরণ কি বলবো এখানে 0, কারণ এই জায়গা থেকে এই জায়গায় ফিরে আসা মানে কি, এই উলম্ব সরণ তার কি 0, আর উলম্ব সরণ 0 যদি হয়ে থাকে তাহলে এটাকে বলছি বিচরণকাল, আর এইটাকে বলছি আমরা অনুভূমিক পাল্লা। আমরা বিচরণকাল বের করতে চাই, তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার সূত্র অনুসারে, এটা প্রয়োগ করবো, সবসময় ওগুলো প্রয়োগ করবো। সূত্র অনুসারে আমরা পাই এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার সূত্র অনুসারে পাই এস এর মান, এই জায়গা থেকে যাই ফিরে আসছে, উলম্ব সরণ 0 লিখবো আমরা। আদিবেগ বলছি আমরা ভি নট সাইন থিটা নট টি মাইনাস কি লিখবো হাফ জি টি স্কোয়ার, এটা এই পাশে নিয়ে আসলে হিসাব করলে এখান থেকে আমরা পাই সরাসরি লিখবো টি ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা নট বাই জি, অর্থাৎ জাস্ট এই রাশিটা এই পাশে নিয়ে আসবো, টি কেটে যাবে, টি কমন নিলাম, তাহলে টি ইকুয়াল টু হয় 2 ভি নট সাইন থিটা নট বাই জি, এটা হলো আমাদের বিচরণকাল। তাহলে বিচরণকাল থেকে এটা বাদ দিলে কত হবে আমাদের পতনকাল। এখানে আমরা প্রমাণ করতেছি, যদি আমরা পতনকাল বের করি, টি ড্যাশ বের করি, টি ড্যাশ ইকুয়াল টু টি মাইনাস টি এম, এখান থেকে এখানে 2 ভি নট সাইন থিটা নট বাই জি, এখান থেকে বিয়োগ করলে আমরা পাবো টি ড্যাশ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট বাই জি। আমরা এই খারাপ উপরে নিক্ষেপ্ত বস্তুর ক্ষেত্রে প্রমাণ করেছি যে একটা বস্তুকে খারাপ উপরে নিক্ষেপ করলে উত্থানকাল পতনকাল সমান। প্রাসের ক্ষেত্রে দেখলাম যে আমরা উঠতে সময় লাগে, নামতে সময় লাগে, কিন্তু আমাদের বাস্তব জীবনে নিজের সুনাম ছড়াতে গেলে, বা এই ছেলেটা অনেক ভালো বা এই মেয়েটা অনেক ভালো ছড়াতে গেলে অনেক কষ্ট করতে হয়, তাই না? অনেক কষ্ট করতে, অনেক পরিশ্রম করতে হয়, সারা জীবন অনেস্ট থাকতে হয়, সবার ভালোবাসা অর্জন করতে হয়, কিন্তু মানে উঠতে যত সময় লাগে জীবনের ক্ষেত্রে নামা কিন্তু খুবই সহজ। জাস্ট একটি ভুল করে একটা গালি কাউকে, অথবা এমন কোনো কাজ করলা যে কারণে কি আগের যত অর্জন সব কিছুই তোমার সাথে বিলীন হয়ে গেল। তো আমরা খেয়াল রাখবো ক্যারিয়ারের ক্ষেত্রে যে যেন সুনাম ধরে রাখতে পারি। যাই হোক, তাহলে উত্থানকাল আর পতনকাল কি পরস্পর সমান বললাম। তাহলে ম্যাক্সিমাম হাইট বের করছি, উত্থানকাল পতনকাল বের করছি, এখন বের করবো আমরা এরপরে রাশিটা আছে অতি পরিচিত একটা রাশি, আমরা বের করবো অনুভূমিক পাল্লা, তাই না? আমরা কী বের করবো এখন? আমরা যাব অনুভূমিক পাল্লা নির্ণয়ের ক্ষেত্রে। এই দিক বরাবর বলছি যে আদিবেগ হচ্ছে, আদিবেগ বা শেষ বেগ ভি নট কস থিটা নট, এই তো। তাহলে যখন পাল্লা বের করবো তখন আমরা লিখবো এস ইকুয়াল টু ভিটি সূত্র অনুসারে, কারণ আমরা জানি যে সুষম বেগের একমাত্র সমীকরণ হলে এস ইকুয়াল টু ভিটি,
অথবা কেউ দেখে এটাকে এস ইকুয়াল টু এস নট প্লাস ভিটি, সেম জিনিস এখানেও কি সুষম বেগের সমীকরণ। এটার ক্ষেত্রে আমরা দেখব যে এস আছে এখানে আরটা, আর ভি হলো ভি নট কস থিটা নট ইন্টু কি বলছি আমরা টি। এটা হচ্ছে অনুভূমিক পাল্লা, আমি ইনবক্স করলাম কারণ এটা অনেক প্রয়োজন। এটা প্রয়োগ করেও কি গাণিতিক প্রবলেম সলভ করতে হয় এস ইকুয়াল টু ভিটি অনুসারে। তাহলে এখানে আর থাকলো, খেয়াল করো, ভি নট কস থিটা নট, আর টি এর নাম বসাবো 2 ভি নট সাইন থিটা নট বাই কত জি। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে ভি নট হচ্ছে ভি নট স্কোয়ার, তারপরে লিখবো 2 সাইন থিটা নট কস থিটা নট স্কোয়ার দিলাম, ভাগ কত এখানে জি। তাহলে এটাকে জানি আমরা সবাই 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কি সাইন টুয়াইস থিটা, গণিতে পড়েছো, প্রমাণ করেছো। তাহলে আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন টুয়াইস থিটা নট বাই জি। অর্থাৎ এখান থেকে আমরা সবাই পেলাম অনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন টুয়াইস থিটা নট বাই জি। তো এই আমরা অনেক সময় ক্রিকেট খেলি যে কিভাবে বলটাকে মানে ব্যাটিং করলে বা কিভাবে ব্যাট করলে ছক্কা হওয়ার সম্ভাবনা থাকে, বা বলটা অনেক দূরে গিয়ে পড়বে। অনেক সময় দেখবো আমরা গেইলের ছক্কা, ক্রিস গেইল, অথবা অনেক ভালো ক্রিকেটার আছে আফ্রিদি ছক্কা, বাংলাদেশের সাকিব আল হাসান অথবা মর্তুজা, মাস্টার মর্তুজা, যাই হোক, যারা ব্যাটিং করে বোলিং করে দেখবো যে আমরা অনেক সময় দেখি যে তারা বলে যে হ্যাঁ অনেক বেশি রেঞ্জ, এত মিটার দূর থেকে পড়ছে, সেটা হচ্ছে কি আমাদের আর। তাহলে ওরা কি শুধু বেশি বল প্রয়োগ করলে দূরে মারবে? অনেক পাতলা ক্রিকেটার আছে যা আসতে পারে, আমরা ছক্কা নাইম বলি, নাইম আসতে পারে কিন্তু ছক্কা হয়ে যায়। যাই হোক, তো শুধুমাত্র জোরে মারলে হবে, বেশি বেগে জোরে মারলে হবে, কৌশল লাগবে, তাই না? কৌশলটা হলো এই আর এর মানটা কখন ম্যাক্সিমাম হবে, আর কখন ম্যাক্সিমাম পাবো আমরা, জিতে ফিক্সড বিনোদ বেগে নিক্ষেপ করছি আমরা, ওটা কি করছি, যাই হোক। তাহলে এটার মান সর্বোচ্চ হবে যদি সাইন টুয়াইস থিটা নটের মান সর্বোচ্চ হয়। তো সাইন থিটার সর্বোচ্চ মান আমরা জানি 1, এই তো সাইন থিটার সর্বোচ্চ মান কি জানি 1। তাহলে এখান থেকে পাচ্ছি টুয়াইস থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা নট হবে কত 45 ডিগ্রি। আমাদের কমন সেন্স এটা যে ফুটবলকে বা ক্রিকেট বলকে বা যে কোনো বস্তুকে ভূমির সাথে আনুভূমিকের সাথে যদি আমরা এই যে ভূমির সাথে যদি আমরা 45 ডিগ্রি করে নিক্ষেপ করি, এটা উপর থেকে নিক্ষেপ করতে পারি, তাহলে পাল্লার মান কি হয় সর্বোচ্চ। অর্থাৎ আমরা এই 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে পাল্লার মান পাবো এখানে আমরা সর্বোচ্চ। তখন লিখবো আর ম্যাক্সিমাম আমরা লিখবো আমরা ভি নট স্কোয়ার বাই জি। এটা হলো কি অনুভূমিক পাল্লা। তো আমরা যে দিয়েছিলাম যে লক্ষ্য ছিল যে শক্তি সমন্বয় প্রমাণ করবো, আমরা এই আনুষঙ্গিক বিষয়গুলো আসছে, আমরা এগুলো সবগুলো বের করতে শিখছি। এখন আমাদের ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমরা এইচ বের করছি, এখানে বেগ বের করবো। বেগ যদি আমরা পি বিন্দুতে বেগ বের করতে চাই, পি বিন্দুতে আমরা বের করবো বেগ, তাই না? ভি সমান জানি আমরা ভি এক্স আই হ্যাট প্লাস ভি ওয়াই জেড, ইজি করে নিবা, হ্যাঁ ইজি করে নিবা, ভি এক্স আই হ্যাট প্লাস ভি ওয়াই জেড। তাহলে ভি সমান করছি কি আমরা ভি এক্স আই হ্যাট প্লাস কি ভি ওয়াই জেড। একটু খেয়াল করো, তাহলে ভি এক্স হলো বেগের আনুভূমিক অংশ, বেগের এখানে যদি বেগ ভি হয়, এই যে পি পয়েন্টে যদি বেগ ভি হয়, আমি একটু বিষয়টা দেখো, এখানে যদি একটা বস্তুর বেগ ভি হয়, বেগের দিক স্পর্শক বরাবর, আমরা সবাই জানি কম বেশি বেগের দিক এখানে স্পর্শক বরাবর, ভি এর দিক কি বলছি, যে পয়েন্টে বেগ হবো সেখানে স্পর্শক বরাবর ভি এর দিক। তাহলে ভি এর উপাংশে থাকবে ভি এক্স, একটা কি বলছি ভি ওয়াই। তাহলে এই জায়গায় যে কোণটা হবে এটা ধরলাম আমরা থিটা, এই তো। তাহলে নিক্ষেপ করছি থিটা নট কোণে, এখানে বেগের দিক স্পর্শ করা বলছিলাম আমি। তাহলে এদিকে ভি এক্স থাকবে, এই পাশে কি ভি ওয়াই থাকবে, আমরা ভি এক্স বের করবো, ভি ওয়াই করবো, দেন আমরা কি ভি পাবো, তাই না? তো ভি এক্স বের করার নিয়ম আমি সহজ করে বলি, যদি ভি এক্স বের করতে চাই আমরা সূত্র জানি ভি ইকুয়াল টু কত ভি নট প্লাস এটি, এটা প্রয়োগ করবো, হ্যাঁ এটাকে ফলো করে এইদিকে ভি এক্স আমরা জানি এক্স এর মানে এদিকে 0, তাহলে ভি এক্স ইকুয়াল টু লিখবো এই সূত্র অনুসারে। দেখো এখান থেকে খেয়াল করো ভালো করে, হ্যাঁ খেয়াল করো, ভি নট মানে কি লিখবো ভি নট কস থিটা নট প্লাস এটি, এ তো নাই, তাই না? তাহলে ভি এক্স ইকুয়াল টু কত হচ্ছে এইদিকে এদিক বরাবর ভি এক্স ইকুয়াল লিখবো আমরা, আর ডিভাইড হচ্ছে এই পাশে লিখছি আমরা ভি নট কস থিটা নট। খেয়াল করো
এই পাশে ভিএক্স লিখবো ভি নট কস নট প্লাস এটি, তাই না? হিসাব অনুযায়ী এখানে এটি হচ্ছে, কিন্তু এক্স এর মান 0 বিধায় কি লিখবো আমরা প্লাস কি লিখবো জিটি এ শূন্য। তাহলে ভি নট কস নট মাইনাস কি লিখবো জি এক্স টি লিখবো, তাই না? আমরা লিখবো এখানে এক্স টি, যেটা এক্স এর মান কি 0, তাহলে এটার মান 0 হওয়ার কারণে এটা 0 হচ্ছে, অর্থাৎ ভি এক্স পেলাম ভি নট কস থিটা নট, তাই না? আমরা পেলাম ভি এক্স ইকুয়াল ভি নট কস থিটা নট। ভিওয়াই বের করবো এই পয়েন্টে পি পয়েন্টে বের করবো ভিওয়াই একই নিয়মে এখান থেকে আসি আমরা ভিওয়াই ইকুয়াল টু আদিবেগ কত এখানে বলো, এদিক বরাবর পড়ছি আমরা আদিবেগ পড়ছি, এদিক বরাবর ভি নট সাইন থিটা নট মাইনাস কি বলবো এখানে জিটি। অর্থাৎ আমরা পি পয়েন্টে বেগের যে উপাংশ দুটো আছে, একটা আছে ভিএক্স একটা ভিওয়াই। ভিএক্সটা হচ্ছে পি বিন্দুতে অনুভূমিক বরাবর বেগের উপাংশ, আর ভিওয়াইটাকে বলছি আমরা পি পয়েন্টে উল্লম্ব বরাবর বেগের উপাংশ। আমরা এখান থেকে বের করলাম ভিএক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট এবং ভিওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এই মান দুটো এখানে বের করে এখানে বসাইলে আমরা পেয়ে যাবো বেগ ভি সমান সমান অনেকবার লিখলাম ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। এই তো, তাহলে আমরা ভিএক্স বের করছি ভিওয়াই বের করছি, সো এই দু জায়গায় মোট এনার্জি বের করতে আমাদের আর একটু কষ্ট হবে না। এরপরে আসি আমরা এক্স এবং ওয়াই দূরত্ব, অর্থাৎ এই যে বলটা নিক্ষেপ করলাম, আমি একটা বল নিক্ষেপ করলাম বা কি করলাম, তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, এই জায়গায় দাঁড়িয়ে আছো, ধরে যা দাঁড়িয়ে আছো, এখান থেকে একজন ফিল্ডার বল কিক করলো, তোমার মাথায় গিয়ে আঘাত করলো। চিন্তা করো তো, এখান থেকে বল কিক করছে আর তোমার মাথায় গিয়েছে, তুমি মাথায় গিয়ে তুমি কষ্ট পাওনি আর কি, তুমি হেড করতেছো, হেড করবো বলতে এখান থেকে এই জায়গায় তো মাথায় আসছে। তাহলে এখানে অনেকগুলো কোশ্চেন জাগে হ্যাঁ আমার মধ্যে, যে এখান থেকে এটা এখানে কত সময় পরে আসছে, কত সময় পরে আসছে, কত সময় পরে মাথায় এসে পড়ছে, তারপরে এইখান থেকে এই লোকটার দূরত্ব কত, অর্থাৎ এক্স ইকুয়াল টু হোয়াট, এখান থেকে কত হাইটে আঘাত করছে, অর্থাৎ এই পয়েন্টের দূরত্ব কত হাইটে লিখবো ওয়াই ইকুয়াল টু হোয়াট। তারপরে এখানে এসে বেগ কত হয়েছে, ভি কত হয়েছে, ভি ইকুয়াল টু লিখবো হোয়াট, ভিএক্স কত হয়েছে, ভিএক্স বের করবো হোয়াট, ভিওয়াই কত হয়েছে বের করবো, আর টেন থিটা ইকুয়াল টু কি লিখবো এখানে, যদি বেগ ভি হয়ে থাকে উপাংশ এদিকে ভিএক্স, এদিকে কত বডি বরাবর ভিওয়াই কোনটা থিটা, টেন থিটা ইকুয়াল কি লিখবো ভিওয়াই বাই ভিএক্স, এইটা ইকুয়াল টু হোয়াট। অর্থাৎ এই রাশিগুলো আমাদের কাছে আসবে। আবার আমি বলি, এখান থেকে একজন ধরো তোমাদের মধ্যে কেউ যারা ভালো বল খেলতে পারো, একটা বল কি করছে, এখান থেকে একটা বল কি করছে, সুন্দর কি করছে, সামনের দিকে মুখ করে রাখি, বলটা কি করছে সামনের দিকে মুখ করে কি করছে, আর এখানে গিয়ে একদম মাথা লাগছে। তাহলে এখান থেকে দূরত্বটা হচ্ছে আনুভূমিক দূরত্ব এক্স বের করবো, উলম্ব সরণ ওয়াই বের করবো, এখানে বেগ কত হবে, ভিএক্স কত হবে, ভিওয়াই বেগ কত হবে, এই রাশিগুলো অর্থাৎ এই কোশ্চেনগুলো যদি আমরা যা পারি তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আমরা প্রাস জয় করলাম। এবং প্রাসের গতিপথটা হবে কি প্যারাবোলার নেই, প্রমাণ করবো ইনশাল্লাহ। আগে প্রমাণ করেছি আমরা প্রাসের গতিপথ হচ্ছে কি প্যারাবোলার মতো। তাহলে শিক্ষার্থী তো বুঝতেছো না, আমরা এখন পি পয়েন্টে কি পয়েন্টে বর্ণনা বের করবো। আগে বের করি এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট ইন্টু টি। এটা বুঝছো কোত্থেকে এসেছে, চিন্তা করো, আমরা সূত্র জানি এস ইকুয়াল টু ভিটি, তাই না? এস সমান জানি কি ভিটি, যেহেতু আমরা এখানে এক্স বের করেছি, এই দূরত্ব হচ্ছে কত এক্স, এই দূরত্ব বলছি এক্স, এক্স তো বরাবর দূরত্ব এক্স বলছি, তাহলে এক্স ইকুয়াল টু এই বরাবর আদি বেগ হইলে কত, এক্স এর জায়গায় লিখছি এক্স, আর ভি এর জায়গায় লিখবো ভি নট কস থিটা নট ইন্টু কি টি। এক্স বের করলাম, এখান থেকে টি বের করতে পারবো, এক্স বাই ভি নট কস থিটা নট। এই তো, তার মানে আমরা কিন্তু দুটো এই টি শিখলাম, এক্স শিখে ফেললাম, তাই না? আমরা টি শিখে ফেলছি, এক্স শিখে ফেলছি। এখন কত উচ্চতায় তোমার মাথায় গিয়ে বলটা পড়ছে, বা কত উচ্চতায় কোনো দেওয়ালে আঘাত করছে, অথবা অনেক সময় এরকম কোশ্চেন দেয় যে এখানে ফিল্ডারে মানে বাউন্ডারি লাইনে কোনো ফিল্ডে দাঁড়ায় আছে, ও লাভ দিয়েছে, বলটাকে ধরতে পারছে কিনা, ছক্কা হয়েছে কিনা, বা খেলার ফলাফল কি, মানে ঘ নাম্বারে। তো এইসব ক্ষেত্রে আমরা দেখবো যে যখন স্যাররা কোচিং করে, সুন্দর কোচিং করে, তখন বাংলাদেশ ধরো আর ইন্ডিয়া খেলা হচ্ছে, মানে উদ্দীপকটা এমনভাবে তৈরি করে দেয়, বোঝা যায় যে বাংলাদেশ জিতবে। ওইখানে গিয়ে ধরো ইন্ডিয়া একজন ফিল্ডার ক্যাচ ধরবে, ওরা ধরো 3 মিটার উচ্চতায় লাফাবে, আর
ফলাফলটা এমনভাবে দেখাবে এক্সামিনার যে বল ছক্কা হয়ে গেছে, কারণ ওই অবস্থায় যদি ছক্কা না হয় বাংলাদেশ হেরে যায়। শিক্ষার্থীরা পরীক্ষা হলে অঙ্ক করতে করতে কি ওরা কি হলো কষ্ট হবে অনেক, এই কারণে ওরা আনন্দিত যেন হয় এইভাবে দেওয়া হয়, বা বলটা ছক্কা হবে কিনা ধরতে পাবে কিনা, এই ধরনের কোশ্চেনগুলো স্যার খুব করে। তাহলে এক্স বের করলাম, টি বের করলাম, এখন ওয়াই বের করবো, ওয়াই ওয়াই উলম্ব সরণ। তা আমরা জানি একদম সহজ করে কি এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার, আমরা আগে থেকে পড়েছি তাই না, এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার আগে থেকে পড়েছি। তাহলে এই পাশে সরণ হচ্ছে আমরা লিখবো ওয়াই, এইদিকে বেগ হলো ভি নট সাইন থিটা নট টি মাইনাস কি লিখবো বলো তো, হাফ জি টি স্কয়ার। এই তো পেয়ে গেলাম আমরা উলম্ব সরণ। তাহলে ওয়াই পেয়ে গেলাম কোন সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে, এটা হেল্প নিলাম সূত্র অনুসারে। ওই যে বললাম যে আমরা বাই চান্স যদি পরীক্ষাটা ভুলে যাই, এটা তো ভুলবো না, এটা কারণ ক্লাস 9-10 থেকে পড়ে আসছি, অনেক ভালো রেজাল্ট করে আসছি এখানে। তাহলে ওয়াই এটা ওয়াই ইকুয়াল টু, জানি যে আমাদের নীলফামারী গভর্নমেন্ট কলেজে ছেলেমেয়েরা ভর্তি হয়, এ প্লাসের নিচে ছেলেমেয়েরা ভর্তি হতে পারে না। যাই হোক এ প্লাস পেয়েই ভর্তি হয়, তারপরে প্রত্যাশা করে রেজাল্ট নিয়ে বের হবো, কিন্তু কেউ বা সফল হয় কেউ বা সফল হয় না, কিন্তু সফলতার হারটা অনেক বেশি অনেক বেশি। গভর্নমেন্ট কলেজ থেকে 4 বা 4 উপর পাইলেও একটা ভালো জায়গায় চান্স পাওয়া যায়, আমরা এটা ছোটো থেকে শুনে আসছি। যাই হোক তাহলে ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস কি হাফ জি টি স্কয়ার, হাফ জি টি স্কয়ার। তাহলে টিটা হলো সময়টা, এই ভি নটের জায়গায় লিখছি ভি নট সাইন থিটা নট, আমি যদি এখানে ভি নট ওয়াই দেই, এটা এ ওয়াই দেই, এ ওয়াই মাইনাস জি, এ ওয়াই মানে এখানে পড়ছি মাইনাস জি, তাহলে ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস কি হাফ জি টি স্কয়ার। আমরা এই তাহলে টি বের করতে শিখলাম, এ বের করতে শিখলাম, ওয়াই বের করতে শিখলাম, আর ভিএক্স বের করতে শিখছি, ভিওয়াই বের করতে শিখছি, বাকিগুলো বের করবো ইনশাল্লাহ, আর অল্প সময় লাগবে, তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে যাব। তাহলে ওয়াই ইকুয়াল টু লিখতে পারি আমরা ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ কি জি টি স্কয়ার বলবো তাই না। তাহলে ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট, আমরা এক্স ইকুয়াল টু পড়ছি ভি নট কস থিটা নট টি, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে এক্স বাই কত ভি নট কস থিটা নট। তাহলে আমরা ভি নট সাইন থিটা নট টি মান লিখবো এখান থেকে এক্স বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি, টি এর মান হচ্ছে এক্স বাই ভি নট কস থিটা নট। এই তো স্কয়ার দিলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু আসলো এইটা কেটে গেলে এক্স টেন থিটা নট মাইনাস হাফ, উপরে লিখবো জি এক্স স্কয়ার, নিচে ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা নট। যেমন মনে রাখতে পারে যে কখন কোনটা ইউজ করবো, যখন টি দেওয়া থাকবে তখন এটা প্রয়োগ করবো, যখন টি দেওয়া থাকবে না তখন প্রয়োগ করবো আমরা এটা ওয়াই ইকুয়াল টু এক্স টেন থিটা নট মাইনাস হাফ জি স্কয়ার ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা নট। হ্যাঁ ঠিক আছে, এটা বের করলাম তাই না। এখন তোমরা খেয়াল করো, আমি একটু এই একটু তোমাদের সুবিধার জন্য কিছু জায়গায় ডট দিচ্ছি, উদ্দেশ্য আছে। হ্যাঁ আমি যদি এই রাশিটাকে যে ডট দেওয়া আছে এই অংশটাকে যদি ধরে নিই, ধরো এটাকে ধরছি আমরা বি ধরে নিই, আর এই যে হাফ জি এক্স জি নিচে ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা নটকে যদি আমরা সি ধরি, টেন থিটা নটকে যদি আমরা বি ধরি, তাহলে ওয়াই সমান সমান আসে বিএক্স মাইনাস সি এক্স স্কয়ার। এটা হলো প্যারাবোলার সমীকরণ, এর সমীকরণ। যখন গণিত পড়বা আমরা অনেক সমীকরণ পড়ছি এই ধরনের, এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এম এক্স পড়েছি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি পড়েছি, গণিতে পড়েছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার পড়েছি, বৃত্তের সমীকরণ। যেহেতু এটা স্যাটিসফাইড করে তো আমরা প্রাসের গতিপথটাকে বলবো কি আমরা প্যারাবোলা অথবা পরাবৃত্তাকার, প্রাসের গতিপথ কি বলবো কি আমরা পরাবৃত্তাকার। যাই হোক প্রমাণ করার জন্য যেসব রাশি আমাদের লাগে আমরা পেয়ে গেছি। আর যদি ট্যান থিটা বের করতে বলে সরাসরি ট্যান থিটা ইকুয়াল টু কি লিখবো, ট্যান থিটা ইকুয়াল টু লিখবো এখানে ভি ওয়াই বাই ভি এক্স, ভি এক্স তে বের করছি আমরা ভি নট কস থিটা নট, আর ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জি। তাহলে আমরা এখন আমাদের যে লক্ষ্য নিয়ে শুরু করছিলাম শক্তির সমানুপাতিক সূত্র, সেই লক্ষ্যে যাব। হ্যাঁ সেই লক্ষ্যে গিয়ে প্রমাণ করবো আমরা। সবগুলো রাশি তোমাদের প্রয়োজন অনুসারে বের করার চেষ্টা করেছি। এরপরেও সমস্যা হইলে তোমরা অবশ্যই পেজে ছবি তুলে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা কি
যে ইউজ করো পাঠিয়ে দিবা অথবা ইনবক্স করবা, আমি ইনশাল্লাহ উত্তর দেবো। তোমরা আগে উত্তর পেয়েছো, আমি উত্তর করার চেষ্টা করেছি। তাহলে আমরা ওই জায়গায় ফিরে যাই এখন যে জায়গাতে শুরু করছিলাম। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, লিখে পড়ছি এই বেগে ভি নট বেগে। এইটা হলো ভি নট, এইটা হলো ধরো কিউ পয়েন্ট, এটা পি পয়েন্ট, এটাকে বলছি আমরা এইচ উচ্চতা। পরীক্ষার অনেক সব মান দেওয়া থাকে, এটা পরীক্ষা করছি। এইটা হচ্ছে আমাদের কি অনুভূমিক পাল্লা, বিচরণকাল টি বলছি। এইদিকে ব্যাক ভি নট সাইন থিটা নট, তাই না? আর এদিকে ভি নট কস থিটা নট। এই ফিগারটা বারবার প্র্যাকটিস করবা নিজের জন্য। এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি, এবং তুমি এখানে অনেক ভালো করতে পারবা যদি তুমি নিজেই চিত্রটা এঁকে প্রতিটা রাশি নিজেই বের করতে পারো। তারপরে মান বসানোর ব্যাপার না, বাচ্চারাও পারে মান বসিয়ে ম্যাথ করতে। কিন্তু ইকুয়েশনটা কোত্থেকে আসলো এটা আমরা বের করলাম। আচ্ছা, এখন আমরা বের করি ও বিন্দুতে, খেয়াল করো ও বিন্দুতে আমরা বের করবো বিভব শক্তি। ভালো করে দেখো, ও বিন্দুতে বের করবো ইপি। খেয়াল করো তো বাবা, ও বিন্দু ইপি কত হয় দেখো ভালো করে। হ্যাঁ, তোমরা দেখো ও বিন্দুতে বিভব শক্তি কত হবে ক্লাসের? ও বিন্দুতে বিভব শক্তি কত হবে বলো? কত হবে? এম জি ইন্টু জিরো ইকুয়াল টু কত লিখবো, তাই না? বিভব শক্তি কত বলছি? এম জি ইন্টু জিরো মানে জিরো। আর ইকে কত হয় বলো তো? ইকে কত হয় এখানে বলো? হাফ এম ভি নট স্কয়ার, তাই না? তাহলে মোট এনার্জি কত হচ্ছে দেখো, ই মোট এনার্জি হচ্ছে হাফ এম ভি নট স্কয়ার। অর্থাৎ আমরা ও বিন্দুতে বের করলাম, ও বিন্দুতে বের করলাম মোট এনার্জি হলো কি হাফ এম ভি নট স্কয়ার। অনেক কঠিন। হাই এখানে শূন্য, ভূমিতে আছে জিরো, আর হাফ ভি নট স্কয়ার, তাহলে মোট এনার্জি পাইলাম ইকুয়াল টু কি? ইকুয়াল টু হাফ এম ভি নট স্কয়ার। ও বিন্দুতে মোট এনার্জি আসলে এখানে হাফ এম ভি নট স্কয়ার। এম দেওয়া থাকবে, ভি নট দেওয়া থাকবে। আমরা ও বিন্দুতে মোট এনার্জিটা বের করে নিব, অবশ্যই বের করে নিব। আর মান দেওয়া থাকলে কোনো কথাই নেই, মান দেওয়া থাকলে কোনো কথাই নেই। অনেক সময় এই ওপি ইকুয়াল টু আর দেওয়া থাকবে 10 আই হ্যাট প্লাস 12 জে হ্যাট। আমরা বুঝতেছি ভালো করে, 10 আই হ্যাট প্লাস 12 জে হ্যাট। তাহলে এক্স এর মান এখানে অবশ্যই 10, ওয়াই এর মান কি 12, আর ধরো টাইম লাগে 1 সেকেন্ড, তাই না? টাইমটা কত বলছি? 1 সেকেন্ড লাগছে। তাহলে পি বিন্দুতে অবশ্যই আমরা বেগ বের করতে পারবো, তাই না? বলছি কি 1 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত। তাহলে আমরা আর অল্প সময় লাগবে, আর একেবারেই কম সময় লাগবে। আমরা বের করলাম মোট এনার্জি, ও বিন্দুতে বের করছি মোট শক্তি হলো হাফ এম ভি নট স্কয়ার, তাই না? সবাই বুঝছো এটা? অনেক সহজ, তারা বুঝছো না এটা? আচ্ছা, এবার বের করবো আমরা কোথায়? বের করবো কোথায় বলো? বের করবো কিউ পয়েন্টে মোট এনার্জি। কি বললাম? এবার আমরা কিউ বিন্দুতে কি মোট শক্তি বের করবো। ভয় পাওয়া যাবে না কিন্তু, একেবারেই সহজ। তাহলে কিউ বিন্দুতে বলো, কিউ বিন্দুতে। আর পিতে, হ্যাঁ ওখানে তো করবো, অবশ্যই করবো আমরা। কিউ বিন্দুতে ইপি কত বলো? বলো এম জি এইচ, হ্যাঁ এটা বলেছি। আর ইকেটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। কিন্তু এখানে আমরা এদিকে পাইছি ভি এক্স, আর এটা কি বলো? ভি ওয়াই। ভি ওয়াই মান 0। এই যে যদি উলম্ব বেগ শূন্য না হতো তাহলে আরো উপরে উঠতো, তাই না? আর উলম্ব বেগ আসছে বলেই, আর শূন্য বলেই কিন্তু আবার নিচে দিয়ে আসতেছে। তোমরা যদি বেগ এখানে শূন্য হতো তাহলে ভুল করবা, কারণ এখানে যদি বেগ শূন্য হতো, টোটাল বেগ 0 হতো, তাহলে কিন্তু এটা নিচে পড়তো। তাহলে এই পাশে গেছে কেন? ভি এক্স এর কারণে। অর্থাৎ পি বিন্দুতে আমরা এখানে এখন মোট বেগ বের করবো। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু কি জানি আমরা? ভি স্কয়ার ইকুয়াল টু ভি সমান রুট ওভার কি বলো? ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার, তাই না? এই জায়গায় পি কিউ বিন্দুতে। তাহলে ভি এক্স কত? ভি নট কস থিটা নট স্কয়ার প্লাস কত বলো? ভি ওয়াই মান কত? 0। তার মানে কি পাইলাম? ভি নট কস থিটা নট। দেখো খুবই ইম্পর্টেন্ট, 18 সালে কোশ্চেন আসছিল, 19 সালে কোশ্চেন, 20 সালে। তাহলে বেগ কত? ভি নট কস থিটা নট। তাহলে আমরা এখানে বসাই দেই হাফ এম, কি লিখবো? ভি নট কস থিটা নট স্কয়ার দিই। একটু হেল্প করো আমাকে। এই ইকুয়ালটা হচ্ছে কত বলো? এখানে হাফ এম ভি নট স্কয়ার কস স্কয়ার কি বলছি আমরা? থিটা নট। এটা 1 দেই, এটাকে 2 দেই। 1 এবং 2 যোগ করে আমাদের বের করতে হবে মোট এনার্জি ইকুয়াল টু হাফ এম
ভি নট স্কোয়ার। দেখা যাক পারি কিনা। এটা কিন্তু আমরা এই যে ও বিন্দুতে বিভব শক্তি মোট শক্তি পেয়েছি হাফ এম ভি নট স্কোয়ার। আমরা এই ম্যাক্সিমাম হাই কিউ পয়েন্টেও মোট এনার্জি এক বের করতে চাই, তাহলে সফল হবো আমরা, তাই না? তারপরে পি বিন্দু বের করবো, যেখানে দিয়ে বের করবো সব জায়গায় মোট এনার্জি পরিমাণ এক আসে। তো আমি আবার বলি, এখানে বায়ুর বাধাটা আমরা অপেক্ষা করছি, অ্যাভয়েড করছি, বা বায়ুর ঘর্ষণ বলটা আমরা এখানে অ্যাভয়েড করছি, বা সান্দ্র বল যাই ওটা কেন। তাহলে এই দুটো যোগ করলে কত হয় মোট তাহলে মোট এনার্জি কত হয় দেখো তো, ইকুয়াল টু তাহলে এই যে 1 + 2 করলাম, হ্যাঁ 1 + 2 করলে এখানে আসে mgh প্লাস হাফ এম ভি নট স্কোয়ার, কি বলো কয় স্কোয়ার থিটা নট। এই তো ভি নট স্কোয়ার কয় স্কোয়ার থিটা নট, কয় স্কোয়ার থিটা নট। তাহলে আমরা পেয়েছি এটা, তাই না? এখন এই যোগ করবো, দেখে মনে হয় অনেক কঠিন, তাই না? দেখো তো এই দুটা যোগ করে এটাকে আসতে পারে, কিন্তু ভয় হচ্ছে না? পরীক্ষা হলে কিন্তু খুব সহজ মান দেওয়া থাকবে। এই দুইটা যোগ করে আমরা দুইটা বের করতে পারি, তাহলে বলবো আমরা সফল, মোট এনার্জি এক বের করতে পারছি। তাহলে হিসাব করে দেখি, এখন তো মনে হয় ফিগারের প্রয়োজন নেই। তাহলে আমরা দেখি মোট এনার্জি ই সমান লিখবো, এই জায়গায় ধরলে সুবিধা হয়। তাহলে এম জি এইচ এর মান কত, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই কত 2g। এই যে এইচ এর মান আমরা আগে বের করছি, আজকে তোমাদের বের করে দেখাইছিলাম। প্লাস কত হবে এখানে হাফ এম ভি নট স্কোয়ার, কি দেওয়া আছে বলো তো কস থিটা নট। এই তো এটা মিশাই দিয়ে একটু সুবিধা হবে, কস স্কোয়ার থিটা নট। তাহলে জি জি কেটে যাচ্ছে, ই সমান হচ্ছে এখানে সহজ করে নাও হাফ এম ভি নট স্কোয়ার। আমরা কমন নিব এখান থেকে, দেখো কি থাকে সাইন স্কোয়ার থিটা নট প্লাস কস স্কোয়ার থিটা নট, তাই না? যোগ করে কত হচ্ছে এখানে 1, তাহলে ই ইকুয়াল টু কত হচ্ছে এখানে হাফ এম ভি নট স্কোয়ার। তাহলে আমরা দেখো খুব সহজেই দেখো এই করলাম, ও বিন্দুতে বের করছি মোট এনার্জি হাফ এম ভি নট স্কোয়ার, আর কিউ বিন্দুতে বের করছি মোট এনার্জি কি হাফ এম ভি নট স্কোয়ার। অর্থাৎ এ পয়েন্ট এখানে এ দিই আমরা, আর এখানে ও দিই, অর্থাৎ ও বিন্দুতে। তাহলে এখানে দেখে এটা দেখে কিন্তু ভয় পাবো না পরীক্ষা হলে কোনো মতেই, হ্যাঁ হোক এটা অনেক কঠিন রাশি হোক, কিন্তু মান ওখানে দেখবা এক লাইনে শেষ, ক্যালকুলেটরে এক লাইনে করে ফেলো তোমরা এটা। ঠিক অন্যভাবে পি পয়েন্টে আমরা বের করবো, কি বলতো পি পয়েন্টেও কি আমরা বের করবো, এটা ওয়াই, এখানে বেগ এই পাশে, কিন্তু এখানে পার্থক্য ভি এক্সও আছে ভি ওয়াইও আছে। এইরকম মান পরীক্ষা দেওয়া থাকবে, হ্যাঁ এরকম মান দেওয়া থাকবে। অনেক সময় এটা বেগ দিয়ে দিবে, সরণ দিয়ে দিবে, ত্বরণ দিয়ে দিবে, ঘাবড়ে যাবো না, কারণ আমরা থিওরি ভালো বুঝি। সো যেমনই আসুক না কেন আমরা পারবই, এবং হাসতে হাসতে পরীক্ষার হল থেকে বা যে কোনো পরীক্ষার হল থেকে আমরা বের হতে কি পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা পাইলাম, আবার বলি ইপি ইপি হচ্ছে কি এম জি এইচ, এইচ এর মান লিখছি এম জি এইচ মানে ভি নট স্কোয়ার সাইন থিটা মানে 2g, আর ইকে লিখছি হাফ এম ভি নট স্কোয়ার কয় স্কোয়ার থিটা নট। তাহলে যোগ করে পেয়েছি আমরা কি হাফ এম ভি নট স্কোয়ার, হাফ এম কি লিখছি আমরা ভি নট স্কোয়ার টাইম, আচ্ছা হাফ এম ভি নট স্কোয়ার। এই তো, তাই না? আর অল্প একটু সময় নেবো, হ্যাঁ আর অল্প একটু সময়। আমরা অনেকক্ষণ ক্লাস করলাম, কি হই ভালো থাকি করি, তাহলে আমরা সবাই কি শেষ হাসি হাসতে পারবো। তো তোমরা বাসায় বসে সবাই প্রাক সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, আমরা নেক্সট ক্লাসে আগামী দিন যে ক্লাস নেব, সেখানে আমরা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বেরবো আমরা এটার ক্ষেত্রে আর কি ক্লাসে আসবো, এইটার ক্ষেত্রে ধরো এরকম একটা বস্তু, এখান থেকে একটা বস্তুকে ফেলে দিলাম এইভাবে, এটার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা শক্তির সংক্রমণ করবো এটার ক্ষেত্রে। অথবা আমি এই যে এখান থেকে ধরো উপরে নিক্ষেপ করলাম এটার ক্ষেত্রেও পি বিন্দু তোমরা একইভাবে বের করে নিবা। তাহলে এই সবগুলোর ক্ষেত্রে কি আমরা শক্তির সংরক্ষণ সূত্র প্রয়োগ করবো, এবং এই সংশ্লিষ্ট যত ধরনের তোমাদের প্রবলেম আছে তোমাদের বইয়ে এক্সাম্পলে দেখবা, ভালো ভালো তোমাদের বই আছে, ইসাক স্যারের বই অথবা তপন স্যারের বই অথবা যে কোনো বই ধরনের বই থাকবে তোমাদের কাছে, দেখবা আক্তার হোসেন স্যারের বই আছে, গিয়াসউদ্দিন স্যারের বই আছে, আলিউদ্দিন স্যারের বই আছে। এই বইগুলোর উদাহরণে দেখবা প্রচুর অনেক মজার প্রবলেম আছে, তোমরা মনোযোগ সহকারে শিখবা, দেখবা অনেক সহজ হয়ে গেছে। আর প্রবলেম হইলে তোমরা অবশ্যই ছবি তুলে মেসেঞ্জারে পাঠাবা, আমি ইনশাআল্লাহ যত ব্যস্ত থাকি সলভ করে দেব। তো সবাই সুস্থ থাকি, ভালো থাকি, নিরাপদে থাকি এবং হাসি খুশি থাকি।
সমগ্র দেশের সকল মানুষ ভালো থাক, সমগ্র পৃথিবীর সব মানুষ ভালো থাক, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।